তোমরা আমার বিয়ের জন্য ছেলে দেখতে পারো, আমি বিয়ে করব। জান্নাতের মুখে কথাটা শুনে ওর মা বাবা দুজনে অবাক। জান্নাত নিজে বিয়ে করতে চাইছে, বিয়ের মত দিয়েছে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? জান্নাতের কথায় ওর মা বাবা ছেলের খোঁজ করতে থাকে। এদিকে জান্নাত সবসময় মনমরা হয়ে থাকে, কারণ ফারাজ জিন মানে হোসাইন জিনকে যে ও অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু হোসাইন জিন তো আমার সাথে প্রেমের অভিনয় করেছে, ও তো আমাকে ভালোবাসে না। কথাটা মনে মনে ভাবতে লাগলো জান্নাত। এভাবে কাটতে থাকে সময়। 3-4 দিন পর জান্নাতের বিয়ের জন্য একটা ছেলে দেখতে আসে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ বেশ ভালো। ছেলেটা জান্নাতকে দেখে পছন্দ করে। দুই পক্ষের যখন পছন্দ হয় তখন জান্নাতের সাথে ওই ছেলেটার বিয়ে ঠিক করা হয়। 3 দিন পরে ওদের বিয়ে। জান্নাত বিয়েতে রাজি হলেও ওর মন খারাপ থাকে জিনের জন্য। এভাবে জান্নাতকে সবসময় মনমরা হয়ে থাকতে দেখে ওর মা বলে, দেখ মা, এভাবে মনমরা হয়ে থাকলে কি দেখতে ভালো লাগে বল? তোর অনুমতি নিয়ে তোর বিয়ে ঠিক করলাম, এখন হাসি মুখে বিয়েটা কর। এভাবে বেশ কিছু বুঝিয়ে ওর মা চলে গেলেন। এদিকে কাটতে লাগলো সময়, এগিয়ে আসতে লাগলো বিয়ের দিন। জান্নাত এখনও প্রতিনিয়ত জিনের অপেক্ষায় থাকে। এই বুঝে জিন আসলো আর জান্নাতকে ডাক দিল, কিন্তু স্বার্থপর জিন আর আসে না। এদিকে এভাবে কেটে যায় 2টা দিন। আর একদিন পর জান্নাতের বিয়ে। বিয়ের আগের রাতে নর্মালি সবাই ঘুমিয়েছিলেন, জান্নাতও ঘুমিয়েছিলেন নিজের রুমে। কিন্তু সমস্যা হলো সকালে। সকালে জান্নাতের মা ওর রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। আজ জান্নাতের বিয়ে আর ও রুমে নেই। জান্নাতকে রুমে না পেয়ে ওর মা জান্নাতের বাবাকে ডাকতে থাকে। ওর মায়ের ডাকে জান্নাতের বাবা এসে দেখেন জান্নাত রুমে নেই। আজ ওর বিয়ে কোথায় চলে গেল? কথাটা বলে দুজনেই জান্নাতকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে, কিন্তু আশপাশে কোথাও জান্নাতকে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে জান্নাতকে খুঁজে না পেয়ে জান্নাতের বাবা তাদের যত আত্মীয় স্বজনরা আছে সব জায়গায় খোঁজ করে, কিন্তু জান্নাতকে কোথাও পাওয়া যায় না। আর মাত্র কয়েক ঘন্টা পর জান্নাতের বিয়ে। এদিকে জান্নাত হারিয়ে গেছে। বিষয়টা ভাবতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে জান্নাতের মা বাবার। এমন অবস্থায় কি করবে কিছুই বুঝতে না পেরে জান্নাতের মা বাবা ঠিক করে একজন কবিরাজের কাছে যাবে। যেই কথা সেই কাজ, জান্নাতের মা বাবা একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ জান্নাতের মা বাবার কাছে সব ঘটনা শুনে ওনার কাছে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিয়ে সেই কবিরাজ বলেন, সর্বনাশ, আপনার মেয়েকে তো জিনের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। ও তো জিনদের কাছে। কি বলেন, জিনদের রাজ্যে ও ওখানে গেল কিভাবে? কবিরাজ সাহেব, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে জিন রাজ্য থেকে ফিরিয়ে আনুন। আপনার যত টাকা লাগে আমি দেব। দেখুন, এখানে টাকা বড় কথা না। আসলে সত্যি বলতে আমি ওই জিনদের সাথে পেরে উঠবো না। আপনারা অন্য কোথাও যেতে পারেন, আর এর মাঝে ওই জিনেরা ইচ্ছাকৃতভাবে আপনার মেয়েকে ফিরিয়ে দিলে দিয়ে যাবে। কবিরাজের এমন কথায় জান্নাতের মা বাবা ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে গেলেন। এদিকে বিকেল হয়। যে ছেলের সাথে জান্নাতের আজ বিয়ে হওয়ার কথা, ওই ছেলের বাবার সাথে কথা বলা হয়। জান্নাতের বাবা ওই ছেলের বাবাকে পুরো ঘটনা খুলে বলে। পুরো ঘটনা শুনে সেই ছেলের বাবা রাগ করে বলেন, মিথ্যা বলার জায়গা পান না তাই না? আপনার মেয়ে জিনদের কাছে থাকবে কেন? পাগল পেয়েছেন নাকি আমাকে? আপনার মেয়ে মনে হয় কোনো ছেলের সাথে পালিয়েছে। এখন আমাকে ভুল ভাল বোঝাচ্ছেন তাই না? ভালোই হয়েছে, আপনার মেয়ের চরিত্র সঠিক সময় জানতে পেরেছি। বিয়েটা হয়নি, ভালো হয়েছে। এই বিয়ে আর হবে না। কথাটা বলে ছেলের বাবা চলে গেলেন। এদিকে ছেলের বাবা চলে যাওয়ায় জান্নাতের মা বাবা চুপ করে বসে রইলেন। ওদিকে জিনদের রাজ্যে জান্নাতের কি হয় চলুন জেনে আসি। হোসেন জিন ঘুমের মাঝে জান্নাতকে নিয়ে গেছে। জিনদের রাজ্যে যাওয়ার পর জান্নাতের ঘুম ভাঙতেও বলে ওঠে, এটা কোন জায়গা? আমি কোথায়? মা বাবা তোমরা কোথায়? হোসেন জিন বলে, জান্নাত চিৎকার করো না, তুমি জিনদের রাজ্যে, আমি তোমাকে এখানে নিয়ে আসছি। জান্নাত বলল, জিন রাজ্যে আমি এখানে কেন? আমাকে এখানে কেন নিয়ে আসছো? জান্নাত, আসলে মাফ করো আমাকে। কিসের মাফ? তোমার সাথে কথা বলতে চাই না। আজ আমার বিয়ে, বাড়িতে রেখে আসো আমাকে। জান্নাত, আমি তোমার সাথে অন্যায় করেছি, ভুল বুঝে তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দাও আমাকে। তোমার কোনো মাফ নেই, গুন্ডা ভূত একটা। আমি গুন্ডা হলাম কি করে? তুমি আমার বান্ধবী সামিয়ার বড় বোনকে মেরে ফেলেছ। সামিয়ার মা বাবা ও আমার মা বাবাকে আঘাত করেছ। দেখো, তখন তো জানতাম না আমার বড় ভাই ওই কবিরাজের কাছে বন্দী। আমি জানতাম ওই কবিরাজ ভাইকে মেরে ফেলেছে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই তো এত কিছু করেছি। ভালো করেছো। এখন আমাকে বাড়িতে রেখে আসো। তোমার ভাইকে পেয়ে গেছো না? এখন আমার কাছে কি? তুমি তো আমার সাথে প্রেমের অভিনয় করতে, সব নাটক ছিল। কথাটা বলতে বলতে জান্নাতের চোখ বেয়ে পড়তে লাগলো পানি। এদিকে হোসাইন তখন মন খারাপ করে বলল, জান্নাত, আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি ঠিকই, কিন্তু সেই প্রেমের অভিনয়টা যে সত্যিকারের রূপ নিবে ভাবিনি। মানে? জান্নাত, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। যখন জানলাম আমার ভাই বেঁচে আছে, যখন দেখলাম আমার ভাইকে তুমি নিজে মুক্ত করেছো, তখন তোমার জন্য খুব খারাপ লাগছিল। ভেবেছিলাম আমার ভাইকে পেয়েছি, তোমাকে ভুলে যাব, কিন্তু পারলাম না। তোমার কথাবার্তা, তোমার পাগলামি, আমার প্রতি তোমার ভালোবাসা, এগুলো বারবার তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল। তাই তোমার বিয়ের আগের রাতে তোমাকে আমার কাছে নিয়ে আসছি। জান্নাত, মাফ করে দাও আমাকে, দয়া করে মাফ করো। হোসেন, চুপ করো। আমি আর তোমাকে বিশ্বাস করি না। আমার মন নিয়ে খেলেছো তুমি। আমাকে বাড়িতে রেখে আসো। না, আগে বলো মাফ করেছো, আগে বলো ভালোবাসো আমাকে। আমি কাউকে ভালোবাসি না। আজ আমার বিয়ে, যার সাথে বিয়ে হবে ওকেই ভালোবাসবো। বাবা, এত অভিমান!
জিন হয়ে এতবার মাফ চাচ্ছি, তাও তোমার রাগ আর অভিমান কমছে না? আমার সাথে প্রেমের নাটক করে এখন আবার ঢং করছো? এই জান্নাত, উঠে দাঁড়াও, আমার মা বাবা আসছে, তোমার সাথে কথা বলবে, ওঠো। হোসেন কথাটা বলতে না বলতে ওর মা বাবা চলে আসলো। এদিকে হোসেন জিনের মা বাবাকে দেখে জান্নাত উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? কথাটা বলে উঠলেন হোসেন জিনের বাবা। আলহামদুলিল্লাহ, ভালো। মা, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তোমাদের মানুষজাতি এক কবিরাজের কাছে আমার বড় ছেলে বন্দী ছিল। আমরা তো ভেবেছি ও মারা গেছে, তুমি আমার বড় ছেলেকে মুক্ত করেছো। সেই জন্য তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তুমি আমাদের এত বড় উপকার করায় আমরা তোমার উপর অনেক খুশি। যদিও তুমি মানবজাতি, তবুও তোমার যতদিন ইচ্ছে এই জিন রাজ্যে থাকো। হোসেন, ওর যেন কোনো কষ্ট না হয়, ওর দিকে খেয়াল রেখো। ঠিক আছে বাবা, তাই হবে। হোসেন ও ওর বাবা জান্নাতের সাথে কথা বলার এক সময় হোসেনের বাবা হঠাৎ বলে উঠলেন, হোসেন, আমাকে তো সিগন্যাল পাঠানো হচ্ছে, কষ্ট হচ্ছে আমার মনে হয় জান্নাতের মা বাবা কোনো হুজুর বা কবিরাজের কাছে গেছে। সেই হুজুর বা কবিরাজ আমাকে ডাকছে, আমার হাজির হতে হবে। তোমরা চিন্তা করো না, আমি ওনার কাছে গিয়ে হাজির হয়ে কথা বলে আসি। ততক্ষণ জান্নাত এখানে থাকো। কথাটা বলে হোসেনের বাবা চলে গেলেন। এদিকে হোসেনের বাবা মানুষদের দুনিয়ায় চলে যাওয়ার পর হোসেনের মা প্রাসাদে চলে গেলেন। তখন হোসেন জান্নাতকে বললেন, এটা কি হলো? বাবাকে তো নিয়ে যাওয়া হলো, তোমার মা বাবা এমন কেন? হুজুর বা কবিরাজের কাছে যাওয়ার কি দরকার ছিল? তো কি যাবে না? নিজের ছেলে মেয়েকে হারিয়ে কোনো মা বাবা ভালো থাকতে পারে বলো? ওনারা কি আমার খোঁজ করবে না? জান্নাত, আবারও মাফ চাচ্ছি, আমাকে মাফ করো। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমার মা বাবা হুজুরের কাছে গেছে, আমার মা বাবা গেছে ওদের সাথে কথা বলতে। আমি শিওর আমার বাবা হুজুরের কাছে হাজির হতেই ওনারা তোমাকে ফিরে যাবে। তখন তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। জান্নাত, বাড়িতে গিয়ে আমাকে ভুলো না, অন্য কাউকে বিয়ে করো না, বলো আমাকে। আমি কিছু জানি না, সামনে কি হবে নিজেও জানি না। জান্নাত ও হোসেনের কথার মাঝে সেখানে হোসেন জিনের বন্ধুরা চলে আসলো। ওনারা এসে জান্নাতকে বললেন, কেমন আছো জান্নাত? কেমন আছি সেটা তোমাদেরকে বলতে যাব কেন? তোমরা সবাই গুন্ডা। তোমরা আমাকে আর আমার মা বাবাকে আঘাত করেছো, মেরে ফেলতে চেয়েছো। আরে এগুলো তো আমরা ইচ্ছা করে করিনি, হোসেন আমাদের বলেছিল। এখন বন্ধুর কথা কি ফেলতে পারি বলো? হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না। আমার মা বাবা যখন কবিরাজের কাছে গিয়ে তোমাদের বন্দি করবে তখন বুঝবো মজা। আরে তাই নাকি? কি বলো এসব? আমরা না হোসেনের বন্ধু, তুমি না হোসেনকে ভালোবাসো? কে বলেছে? আমার বইয়ে গেছে হোসেনকে ভালোবাসতে। কিরে হোসেন, জান্নাত কি বলে এসব? আরে আমার উপর অভিমান করেছে, ও কিছু না। তোরা এখন যা, পরে দেখা করিস। হোসেনের কথায় সবাই চলে গেল। এদিকে ওরা চলে যাবার পর হোসেন জান্নাতকে বলল, এই চলো একটু ঘুরে আসি, তোমাকে জিন রাজ্যটা ঘুরে দেখাই। না, যাব না, আমার লাগবে না ঘোরাঘুরি। ভালোই ভালো আসবা নাকি পা ধরে টেনে নিয়ে যাব? তবুও যাব না। জান্নাতের এমন কথায় হোসেন জান্নাতকে কাঁধে নিয়ে ঘুরতে যেতে লাগলেন। এদিকে হোসেনের কাঁধে জান্নাত ছটফট করছে আর বলছে, ছাড়ো ছাড়ো আমাকে, গুন্ডা ভূত একটা। এমন অবস্থায় হোসেন জান্নাতকে নিয়ে সুন্দর একটা জায়গা গেল। জায়গাটা সুন্দর, সামনে নদী। সেখানে যাবার পর জান্নাত বলল, ওই ওটা কি? ওটা তো নদী, তাহলে পানিগুলো ওরকম দুধের মতো সাদা কেন? কেন, তোমার ভালো লেগেছে?